জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ডিবি হেফাজতে রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে আবারও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। অস্ত্র ছেড়ে গণভবন থেকে যেতে মাত্র 5 মিনিট সময় পায় এসএসএফ। গণভবনের শেষ সময়টা যেমন ছিল। দেশকে অস্থিতিশীল করতে দিল্লিতে বসে যেসব কূটকৌশল চালছেন হাসিনা, ও হাসিনার গোপন ষড়যন্ত্র ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সময়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই তথ্য জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সাবেক এই মন্ত্রী। আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে একগুঁয়েমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন। ডিবির জেরার মুখে এরকম আরও চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা বেশ কয়েকজন মন্ত্রী এমপি। সাবেক আইনমন্ত্রী ডিবিকে বলেন, শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসাবে তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না বলে আনিসুল হক ডিবিকে জানিয়েছেন। এ সময় ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন, এটা দেখেই তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন। এ সময় আনিসুল হক বলেন, শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরাও তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আমরা ঊর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য না, আর অন্যায় আদেশ মানেনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি। পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায়, আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন। এখন পর্যন্ত গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, শেখ হাসিনার কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা নেতাদের কথা শুনতে চাইতেন না। যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতে হবে, এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত। দেশের বাইরে বসে বাংলাদেশকে নিয়ে নতুন কূটকৌশল শুরু করেছে শেখ হাসিনা। রক্তক্ষয়ী জুলাইয়ের পর গণ অভ্যুত্থানের আগস্ট, তবে সহসাই এত শঙ্কাহীন হওয়ার সুযোগ বোধহয় নেই। অন্তত চলমান ইস্যুতে ভারতের অতি তৎপরতা তেমনটাই বার্তা দিচ্ছে। শেখ হাসিনা উত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির বনভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়ের জন্য এই প্রজেক্টের উদ্দেশ্য হল ডক্টর ইউনূস সরকারের ওপর ইসলামপন্থীরা ভর করেছে এমন বয়ান হাজির করা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা প্রমাণ ও জনগণের মধ্যে ভয় তৈরি করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তরুণ টার্গেট করা হচ্ছে বামপন্থী তরুণ নেতাদের। ইতোমধ্যে মার্কিন বিরোধী 3 জন বামপন্থী সাবেক ছাত্র নেতার সাথে দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন বলেও জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো। ইতোমধ্যে রয়ের অভ্যন্তরে একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে, যার কাজ হচ্ছে বাংলাদেশের এই মিশন সম্পন্ন করা। এছাড়াও রয়েছে ভিক্টর 2 নামে একটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সমন্বয়ক হাসনাত সার্জিস সহ ছাত্র নেতাদের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে জমা দেওয়া হচ্ছে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় যান। তাদের ভাষায় কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন 28 জুলাই, কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল ছিল না। প্রতিবেদনে বলা হয়, 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কূট পরিকল্পনা করা হয় 15 আগস্ট, কিন্তু সেটিও ব্যর্থ হয়। রিপোর্টে বলা হচ্ছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। সেখানেই বিভিন্ন হাই প্রোফাইল মিটিং করছেন তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের সেই ঐতিহাসিক দিনে ছাত্র জনতা যখন সংসদ ভবনে ঢুকে পড়ে, সে সময় এসএসএফ সদস্যদের বিভিন্ন ধরনের অপারেশনের সরঞ্জাম, যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাক গ্রেনেড,
অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলা বারুদ গণভবন ও সংসদ ভবন থেকে লুট হয়েছে, এমনটি বলা হয়েছে এসএসএফ এর প্রতিবেদনে। সেদিন হাজার হাজার মানুষ যখন গণভবনে ঢুকে পড়ে, তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। আর এসব করার জন্য তারা সময় পেয়েছিলেন মাত্র 5 মিনিট। বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলা বারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদি মজুদ ছিল গণভবনের প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর। কিন্তু সেদিন হাতে সময় একদমই না থাকায় সেসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। পরবর্তীতে পরিদর্শন করে গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলি তো আর পাওয়া যায়নি, যা আন্দোলনকারী বেশে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে মনে করছে এসএসএফ। এসএসএফ এর প্রতিবেদনে দেখা যায়, গণভবনে এসএসএফ এর স্থাপিত অপারেশন রুমে অস্ত্র ও গোলাবারুদ রাখার জন্য দুটি অত্যাধুনিক ভল্ট স্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল, যার প্রতিটির ওজন 100 কেজি। একটি ভল্টে দুটি এসএমজি T56 রাইফেল ছিল, আর অপর ভল্টে 94-98 রাউন্ড তাজা গুলি ছিল। লুটপাট চলাকালীন আন্দোলনকারীদের বেশে দুর্বৃত্তকারীরা ওই ভল্ট দুটি নিয়ে চলে যায়। ছাত্র জনতার অভ্যুত্থানে এসএসএফ এর অস্ত্র, গোলা বারুদ, অপারেশনাল সরঞ্জামাদিও বিভিন্ন দ্রব্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে সংস্থাটি 3টি তদন্ত পর্ষদ গঠন করে। এসব পর্ষদ ইতোমধ্যে গণভবন, সংসদ ভবন সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন অস্ত্র, সরঞ্জাম ও দ্রব্যাদি ইস্যুর সংখ্যার সঙ্গে বর্তমান সংখ্যা যাচাই করছে। 5 আগস্টের ঘটনাবলীর বিবরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতা সহ আন্দোলনকারীরা গণভবনের গেট ভেঙেও সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে থাকলে দায়িত্বরত 6 জন এস সদস্য গণভবন থেকে বের হওয়ার জন্য মাত্র 5 মিনিট সময় পান। এই অল্প সময়ের কারণে তারা নিজস্ব অস্ত্র, গোলা বারুদ ও বেতার সরঞ্জামাদি ও অপারেশন সরঞ্জামাদি রেখে পাশের সংসদ ভবনে যান। কিন্তু অভ্যুত্থানকারী জনতার সংসদ ভবনে প্রবেশ করলে এসএসএফ এর অপারেশন রুমে অবস্থিত ভল্টে নিজস্ব অস্ত্র ও 6টি পিস্তল ও 200 রাউন্ড গুলি সুরক্ষিত করে এবং পোশাক পরিবর্তন করে জনতার সঙ্গে মিশে যাওয়ার প্রাণনাশের হাত থেকে রক্ষা পায় তারা। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন, কি আবল তাবল রিপোর্ট, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেভাবে কাজ করতে হবে। এরপর আবারও প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিককে। সেদিনও রিপোর্ট পরিবর্তন না করে একই রিপোর্ট দেন তিনি। রিপোর্ট দেওয়ার পর জিজ্ঞাসা করা হয়, হাউ ডেয়ার ইউ আর। জবাবে তিনি বলেছিলেন, আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয়, 361 দিন ডিজিএফআইতে রাখা হয়। সেখান থেকেই আয়নাঘরের শুরু। 5 বছর অন্তরীণ থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেননি। গত 24 আগস্ট বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিক। এ সময় তিনি বলেন, আজিজ মইনুল, আকবর, জিয়াউল আহসান, এদের সবার হাত সে সময় রক্তে রঞ্জিত। আর পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।